সম্মানিত দর্শক, আমন্ত্রণ ইউসিবি পিএলসি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সাথে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা, ভালো আছেন সে প্রত্যাশা রেখে শুরু। আজকের আলোচনার বিষয় ইসরায়েল ইরান যুদ্ধ, প্রেক্ষিত বাংলাদেশ। ইসরায়েল ইরান যুদ্ধ, প্রেক্ষিত বাংলাদেশ। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক। আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন ডক্টর খন্দকার মারুফ হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের বিষয় নিয়ে অবশ্যই আলোচনা হবে, রাজনৈতিক বিষয়ে ঐক্যমত্য কমিশনের আলোচনা, সে বিষয়ে আলোচনায় যাব। আলোচনায় যাওয়ার আগে আমরা একটু আলোচনা করতে আসতে চাই ইসরায়েল ইরান যুদ্ধ বা ইরান ইসরায়েল যুদ্ধ। আমরা জানি 13 জুন ইসরায়েল ইরানে হামলার মধ্য দিয়ে এই হামলা শুরু হয়েছে। এর আগে যদি একটু ছোট্ট করে আমরা ভূমিকা বলে আসি, ইরানের সাথে যুক্তরাষ্ট্রের পারমাণবিক একটা চুক্তি হয়েছিল 2015 সালে ওবামার শাসনামলে। এটা ট্রাম্প যখন এর আগের মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তখন তিনি এককভাবে 18 সালে সেই চুক্তি থেকে বের হয়ে গেছেন। আবার জো বাইডেনও চেষ্টা করেছিলেন, ও তার উত্তরসূরি হিসেবে ট্রাম্প এসে আবার এই চুক্তি করার বা নবায়ন করার জন্য একটা চেষ্টা করেছেন। 60 দিনের সময় দিয়েছিলেন, 61তম দিনে ইসরায়েল হামলা করেছে। এরপরে দুই পক্ষের হামলা পাল্টা হামলা চলছে। গণমাধ্যমে যেসব খবর দেখি তা দেখেই আমাদেরকে ধারণা করতে হয় যুদ্ধের বিভীষিকা বা ভয়াবহতা কত দূর। এর মধ্যে ট্রাম্প আরও চূড়ান্ত সিদ্ধান্তের ব্যাপারে আরও 14 দিন সময় নিয়েছেন যে যুক্তরাষ্ট্র এখানে হামলায় অংশগ্রহণ করবে কি করবে না। বাংলাদেশের সাধারণ মানুষ তাদের মতামত দিয়েছে। বাংলাদেশের সরকারের পক্ষ থেকেও একটা প্রতিবাদ দেওয়া হয়েছিল ইরানে হামলার বিপরীতে। রুহিন হোসেন প্রিন্স, আপনাকে দিয়ে শুরু করতে চাই এবং ইরান ইসরায়েল আলোচনার পরেই আমরা বাংলাদেশ প্রেক্ষিতে চলে আসব। ধন্যবাদ আপনাকে। না, আসলে আলোচনাটা অনেক সময় মনে হতে পারে যে অনেক দূরের দেশ, কি হচ্ছে না হচ্ছে এটা গুরুত্বপূর্ণ কিনা, কিন্তু এটা ঠিক না। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে হয়। আমি জিনিসটাকে একটু অল্প সময় জানি আমার হাতে, একটু অন্যদিকে যদি বলি, দেখুন এইবারের এই যে হামলা, বিশেষ করে ইসরায়েলি হামলা, আমি বলবো ইরানের রুখে দাঁড়ানো, এই জায়গা থেকে এসে আপনি একজন কি বলবো যে রাশিয়ান একজন জেনারেল, তিনি কিন্তু একবার বলেই ফেলছিলেন যে এইটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের আলামতের জায়গায় চলে যেতে পারে। পুতিনও বলেছেন গতকাল। হ্যাঁ, তাহলে এইটা আমি বলছি জিনিসটা গুরুত্বপূর্ণ এই অর্থে, কারণ আমরা তো বাস্তবে একটা বিশ্ব ব্যবস্থায় বাস করছি এবং আমরা জানি যে যে কোনো একটা যুদ্ধ হলেই তার প্রতিক্রিয়া একটা দেশের উপরে পড়ে এবং একটা দেশের, আমাদের মতো দেশে এটা পড়ে দেখবেন যে সেই প্রতিক্রিয়াটা কিন্তু সবচেয়ে বেশি পড়ে সাধারণ মানুষের উপরে। যেমন এই ক্ষেত্রে তেল, তার যদি দাম বাড়ে, সাপ্লাই চেইন যদি বন্ধ হয়ে যায়, তাতে আপনার দৈনন্দিন জীবনে মানুষের যে জীবন জীবিকা সেটা যদি বাধাগ্রস্ত হয়, তো সেটা একটা পড়ে। আরেকটা বিষয় বাংলাদেশের জন্য আছে, সেটা হয়তো পৃথিবীর অনেক দেশের জন্য না, সেটা হচ্ছে এই সমস্ত দেশগুলোতে আমাদের দেশের বন্ধুরা ওইখানে থাকেন, তা শুধু তারা রেমিটেন্স পাঠায় তা না, তাদের জীবন জীবিকা এগুলো জড়িত। তাহলে সামগ্রিক বিবেচনায় এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা। এখন খুব আমাকে যদি বলেন, দুই কথায় বললে এটা বলতে পারি, যেটা মনে রাখা দরকার, এইবারের যেটা আপনিও বলেছেন, যুদ্ধের সূচনা তো হলো ইসরায়েলের কাছ থেকে, যেটা মোটেই কাঙ্ক্ষিত না। কারণ এইবারের ভয়াবহতা হচ্ছে সে গাজায় যেভাবে আক্রমণ করছে, কারণ আমরা জানি গাজা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কারাগার এবং এইরকম আমি দেখলাম, মানে দেখতে এত বিভৎস লাগে যে এইখানেও কিন্তু গাজায় হামলা কিন্তু থেমে নাই এবং মানুষ ত্রাণ আনতে যাচ্ছে, তার মধ্যে ধ্বংসযজ্ঞ চলছে। এবং আমেরিকান প্রেসিডেন্ট, আপনি খেয়াল করবেন, নির্বাচিত হওয়ার পরে বলছে ওইটাকে তিনি কি বলে একটা সমুদ্র সৈকতের মতো উনি করতে চান। তার মানে ওইখানে একেবারে বিরানভূমি করবে, তারপরে তার দখলদারিত্বের জায়গায় যাবে। এবং ইসরায়েল যাই করুক না কেন, সাথে আমেরিকার মদত ছাড়া তো করে না, কখনো করতে পারে না। এবং এইবার ওই যে দেখলাম যে সর্বশেষ বলছে যে আমেরিকা কেন আরও আগে আসছে না। এখন জানি না যে আমেরিকান প্রেসিডেন্ট কয়দিন সময় নিচ্ছে, কারণ সে কিন্তু যতই বলেন না কেন, আপনি আমেরিকা ইউরোপ জুড়ে আপনারা যদি খেয়াল করেন, বাস্তব তথ্য হচ্ছে তাদের ইকোনমি যে খুব একটা ভালো আছে তা না। ঋণ নির্ভর ইকোনমি, সংকটগুলো আছে, এগুলোও কিন্তু তাদের বুঝতে হয়। এবং এই সব জায়গাতে আপনি দেখবেন ইউরোপের দেশগুলো, আমেরিকা এবং বিভিন্ন জায়গায় এই যে ইসরায়েলের যে বর্বর আক্রমণ, তার বিরুদ্ধে কিন্তু সাধারণ মানুষের রুখে দাঁড়াচ্ছে, সেটাও তাদের হিসাবের মধ্যে নিতে হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি
যে যেভাবে ইরানের উপর এটা চাপিয়ে দেওয়া হয়েছিল এবং ইরানের যেভাবে পরমাণু বিজ্ঞানী হত্যা থেকে শুরু করে তার যে পুরো ধ্বংসর জায়গাটা যেতে চায়, তার মানে এদের পরমাণু অস্ত্র ধ্বংসের মধ্য দিয়েই তারা কিন্তু একছত্র আধিপত্য এই অস্ত্রের উপরে তারা কিন্তু করতে চায়। তো সেই জায়গায় তারা রুখে দিকে দাঁড়াচ্ছে, এটা তো এক আলোচনা। কিন্তু আমি আমাদের দেশের জায়গাটায় দেখেন এখনও কিন্তু ইলেকটেড সরকার নাই। তা সুতরাং একটা অন্তর্বর্তীকালীন সরকার, এমনি অর্থনীতি এবং নানা ধরনের যে খুব একটা ভালো অবস্থায় এই 10 মাসে আসতে পেরেছি এমন না, আমি আশাও করিনি। কারণ ইনভেস্টমেন্ট অনেক কিছু আটকে আছে যে নির্বাচিত সরকার না হলে, স্থিতিশীল পরিবেশ না হলে, এবং এখনও সমাজও স্থিতিশীল হয়নি। তা সেই জায়গায় এই ধরনের যুদ্ধ যদি আরও অনেক দিন কন্টিনিউ করে, তার কিন্তু অভিঘাত আমাদের দেশের উপরে পড়বে, দেশের সাধারণ মানুষের উপরে পড়বে। দেশে কিন্তু সাধারণ মানুষের জীবন জীবিকা সংকটে পড়লে কিন্তু একটা অস্থিতিশীল পরিবেশ হবে। তা সুতরাং আমরা আমাদের দেশের মানুষ মুক্তিকামী, এবং আমরা জানি যে এই যে ইসরায়েলের উপরে বর্বর হামলার বিরুদ্ধে কিন্তু আমাদের বলা যায় প্রায় 100% দেশবাসী ঐক্যমত। ইরানের উপর আমি বলছি যে ইসরায়েলের যে হামলা তার বিরুদ্ধে হয়, সুতরাং ইসরায়েলের এই যে তাণ্ডব তার বিরুদ্ধে দেশবাসী আছে। কিন্তু আমি খুবই ক্ষোভ এবং দুঃখ নিয়ে বলছি যে আমাদের সরকারের যেভাবে বাংলাদেশের জনগণের এই ঐক্যমত্যকে সামনে রেখে একটা ভূমিকা রাখার দরকার ছিল, সেই জায়গাটা কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। সুতরাং আমি প্রত্যাশা করব আমাদের দেশ যতটুকু আমরা হই না কেন, তাতে করে আমাদের দেশের এই যে 18 কোটি জনগণ, তাদের এই বক্তব্যটা নিয়ে এই যুদ্ধ বন্ধের জন্য যতটুকু আমাদের পক্ষে সম্ভব, আমাদের কথা সব হবে না, কিন্তু অবিলম্বে এই যুদ্ধ বন্ধ এবং ইসরায়েলের বর্বরতা বন্ধ এবং আমেরিকার মদদ দেওয়াটা অবশ্যই বন্ধ করা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। কারণ সেইটা না হলে এই যুদ্ধ যদি একটা ভয়াবহ আরও অনেক পরিবেশের দিকে যায় এবং আরও দীর্ঘায়িত করে, তা প্রকৃতপক্ষে আমাদের দেশের শ্রমজীবী সাধারণ মানুষের উপরে যেমন পড়বে, পৃথিবীর অন্যান্য দেশের উপরে পড়বে, তার কিন্তু অভিঘাত আলটিমেটলি আবারও, তার মানে আমাদেরকে একটা ডমিনো ইফেক্টের মতো সরাসরি ইফেক্ট অন্য দেশের উপরে ইফেক্ট পড়লে আবারও পুনরায় ইফেক্ট পড়বে। তার থেকে ওই কথাটা আমি রিপিট করছি বারবার, সবচেয়ে ভুক্তভোগী হবে কিন্তু সাধারণ মানুষ, তাদের জীবন জীবিকা, যেটা আমাদের প্রত্যাশিত না। খন্দকার মারুফ হোসেন, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। ধন্যবাদ। আপনার মাধ্যমে সকল দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি। এই ইসরায়েল এবং ইরানের মধ্যে যেই নতুন যে যুদ্ধ সৃষ্টি হয়েছে, শুরু হয়েছে, আমি মনে করি এটি আমাদের দেশ সহ সারা পৃথিবীতে এটির একটি এফেক্ট হবে। আমরা বিএনপি কিন্তু এই যে ইসরায়েল যে গাজায় অর্থাৎ ফিলিস্তিনে যে আক্রমণ, যেই হত্যাযজ্ঞ চালিয়েছে, আমরা কিন্তু কিছুদিন আগে দেশব্যাপী এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানিয়ে আমরা ডেমনস্ট্রেশন করেছি, আমরা মিছিল করেছি, সমাবেশ করেছি। আজকে যে নতুন যে একটি বিষয় দেখছি যে ইসরায়েল যেভাবে ইরানের উপরে যেই হামলাগুলো করছে, এটিও বিশ্বব্যাপী নিন্দা জানানো হচ্ছে। আমরাও আমাদের দল থেকে তীব্র নিন্দা জানাই। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সাহেব তিনি 2 সপ্তাহ সময় নিয়েছেন এবং এ ব্যাপারে কিন্তু অনেক বক্তব্য এসেছে। আপনারা আজকে জেনে থাকবেন যে তুরস্কের রাষ্ট্রপতি এরদোগান তিনি কিন্তু বলেছেন যে ইসরায়েলের আগ্রাসন ও আঞ্চলিক অস্থিতিশীলতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইসলামী সকল দলকে আরো বেশি ঐক্যবদ্ধ হতে, ইসলামিক দেশগুলোকে আরো বেশি ঐক্যবদ্ধ হতে, এবং এ ব্যাপারে তিনি যেই আহ্বান জানিয়েছেন, আমি মনে করি ব্যক্তিগতভাবে যে মধ্যপ্রাচ্যের যে প্রধান দেশ যেগুলো রয়েছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, তাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা যারা মুসলিম দেশগুলো রয়েছি তাদের থেকে কিন্তু আমরা অতটা শক্তিশালী না, তারা মূলত শক্তিশালী। এরা যদি, আমি মনে করি বিশ্বব্যাপী যদি ডাক দেয় ইসরায়েলের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে, আমি মনে করি সকল মুসলিম দল ঐক্যবদ্ধ হবে। আজকে সকল দেশগুলো, মুসলিম দেশ ছাড়াও অন্য দেশও কিন্তু এই বিষয়ে কথা বলছে, সকল দেশগুলো ঐক্যবদ্ধ হবে। মুসলিম দেশের বাইরেও কিন্তু এ ব্যাপারে কিন্তু ইতিমধ্যে বক্তব্য এসেছে। আজকে যে বিষয়টি আমরা জানতে পেরেছি যে ইরান বলেছে যে ইসরায়েলের এই হামলাগুলো বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সাথে যে পরমাণু বিষয়ক যে আলোচনার কথা উঠে এসেছে, এ ব্যাপারে তারা এই আলোচনায় অংশগ্রহণ করবে না। এখন এই যে একটা নতুন পরিবেশ, এটা কি কোনো তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে কিনা? আমরা মনে করি যে আমাদের দেশ যেহেতু মধ্যপ্রাচ্যে, আমাদের দেশে অনেক মানুষ বিভিন্ন কারণে সেখানে যাচ্ছে, কাজ করছে, এবং তাদের মাধ্যমে আমাদের দেশের
যে রেমিটেন্স আমরা পাই তার মাধ্যমে অর্থনীতি সমৃদ্ধ হয়। কিন্তু এই ধরনের পরিস্থিতি থাকলে কিন্তু মধ্যপ্রাচ্যে আমাদের যারা ভাইরা সেখানে কাজ করেন, কষ্ট করেন, তারাও কিন্তু দেখা গেল তাদের কাজ বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের অর্থনীতির ক্ষতি হবে। এবং যেটা বলা হচ্ছে যে আমরা যে ফুয়েল আমরা আমদানি করি, এক্ষেত্রেও সেই ফুয়েলের মার্কেটেও কিন্তু ধস নামতে পারে, আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। তো সেক্ষেত্রে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, আমরা মনে করি যে সমগ্র দেশের পক্ষ থেকে, আমাদের দেশের পক্ষ থেকে এ ব্যাপারে একটা স্ট্যান্ড নেওয়া উচিত, বক্তব্য দেওয়া উচিত। কিন্তু আমরা বিএনপি বিশ্বাস করি যে এই ইসরায়েলি যেই হত্যাযজ্ঞ, এটি বন্ধ না হলে কিন্তু আলটিমেটলি আমাদের দেশে হোক আর আন্তর্জাতিকভাবে কিন্তু শান্তি পরিস্থিতি বিরাজ করবে না। জি, আপনাকে আমরা একটু বাংলাদেশ প্রেক্ষিতে আসি। রহিন হোসেন প্রিন্স, আপনি ঐকমত্য কমিশনের আলোচনায় ছিলেন, রোববার আবার আলোচনা হতে যাচ্ছে, অসম্পূর্ণ আলোচনা। 3টি বিষয়ে মূলত সবশেষ বৃহস্পতিবার আলোচনা হয়েছিল। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর মেয়াদ, মানে কতবার হতে পারবেন, উচ্চকক্ষ, নিম্নকক্ষ। উচ্চকক্ষ বাংলাদেশে এখন নাই, উচ্চকক্ষ আসার বিষয়ে কথা হয়েছে, রাজনৈতিক দলগুলোর কথা হচ্ছে। আপনার একজন পার্টিসিপেন্ট হিসেবে আমাদের ছোট্ট করে জিজ্ঞাসা, আসলে এই আলোচনার অগ্রগতি কতদূর হয়েছে, বা জুলাই ঘোষণা বা জাতীয় সনদ যে ঘোষণা, সেটি আসলে কি সংবিধানের বিকল্প কিছু হবে? আচ্ছা, আমি ওই প্রশ্নে যাওয়ার আগে একটু 30 সেকেন্ড একটু সময় নেই। যে এই যে ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ নিয়ে আমরা আলোচনা করছি, আমি একটা পয়েন্ট খালি বলি, এটা মনে রাখা উচিত, সাম্রাজ্যবাদ আমেরিকা এবং তাদের অনেক দিনের পরিকল্পনাগুলো মধ্যপ্রাচ্যে নানাভাবে তার আধিপত্য বিস্তার করা, যার জন্য দেখবেন যে মুসলিম দেশগুলোর কথা বলা হচ্ছে, তারাই তো ঐক্য নাই, ভূমিকা নিতে পারে না, এবং তারা ইরানের রেজিম চেঞ্জে একটা বিরাট ভূমিকা রাখতে চায়। অর্থাৎ তাদের একটা সুদূর প্রসারী টার্গেট আছে, যেমন এর আগে ইরানকে, সিরিয়াকে, লিবিয়াকে তারা যে ডিসমেন্টাল করে দিয়েছে, হ্যাঁ, ইরাককে, সিরিয়াকে, লিবিয়াকে, মানে জিনিসটাকে তারা কিন্তু এরকম একটা জায়গায় যেতে চায়। তো এখন আমি মনে করি আমাদের দেশ সহ বিশ্ববাসী এখনই সময়, যদি আমাদের সবার ভয়েস রেজ না করি, তাহলে এই ধরনের দানবীয় সাম্রাজ্যবাদকে কিন্তু ঠেকানো যাবে না, এবং একটা মানব জাতি আরেক সংকটে পড়বে। এটাই, ওই পয়েন্টে এটা শেষ করলাম। আচ্ছা, ঐকমত্য নিয়ে আমি ছোট ছোট করে 2-3টা ছোট্ট কথা বলি। প্রথম কথা হচ্ছে, আপনি শেষে আবার আনলেন জুলাই সনদের কথা। অ্যাকচুয়ালি জুলাই সনদ নামে কি করবে আমাদের কাছে এখন স্পষ্ট না। কেন? ধরুন, ওনারা যদি মনে করে যে ওনারা যে প্রস্তাবগুলো করছেন তার মধ্যে আমরা ঐক্যবদ্ধভাবে সবাই মিলে যেটা একমত হব, আমরা সেইটাকে বলবো যে এটা আমাদের ঐক্যমত্য আছে। তো সেটা যদি বলে একরকম, আবার যদি জুলাইয়ের ঘোষণায় অন্য কিছু করে, সেটা কিন্তু আলাদা জিনিস, সেইটা কি আমরা জানি না। তবে ওনারা আমাদেরকে যেটা বলছেন যে এই পয়েন্টে যেটা ঐক্যমত্য হবে সেটাকেই আমরা আগাই নিয়ে যেতে চাইব। এবার আসি ঐক্যমত্যর প্রশ্নটা। ঐক্যমত্য মানে কি হবে? এই জায়গায় আমি দেখলাম এই যে গত 3-4 দিনের আলোচনা একটা ডিবেট আছে। এক্ষেত্রে আমাদের পজিশন খুবই ক্লিয়ার। গত বছর 5ই অক্টোবর প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যখন গেলাম এই সংস্কার কমিটি করার বিষয়ে, তিনি যখন কথা বললেন, তখন কিন্তু ওনার সাথে আমার বিবেচনায় পাক্কা কথা হলো যে যেসব প্রশ্নে আমরা 100% একমত হব সেগুলো আমরা গ্রহণ করব, যেগুলো যদি 19 বিষয় আমরা পরস্পর আলোচনা করে ঐক্যমতের চেষ্টা করব, ঐক্যমত না হলে হবে না। উনি পরে এক সময় বললেন যে ঐক্যমত না হলে কার কি বক্তব্য উনি জাতির সামনে ওপেন করে দেবেন, ওয়েবসাইটে দিয়ে দেবেন। ভালো খবর। তা আমি মনে করি ওইটুকুই থাকা উচিত, এর বাইরে থাকা উচিত না। এইবার আসি, আপনি যেটা বললেন, বাস্তবে অনেক কিছু ঐক্যমত্য হবে, এই বিবেচনাটা ভুল। কেন? যেমন ধরুন, আমরা চাই বাংলাদেশের সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য, তার জন্য আমাদের বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তনের কর্মসূচি আছে, 17 দফা কর্মসূচি আছে। আবার এই যে এই ভাইয়ের দল বিএনপি, তাদেরও একটা নিজস্ব কর্মসূচি, অন্য দলের আছে। তা আপনি তো এটা এক করতে পারবেন না। তাহলে এটা করবেন কি? আমরা নির্বাচনের সময় জনগণের কাছে আমাদের বক্তব্য নিয়ে যাব, জনগণ যাদেরকে ম্যান্ডেট দেয় তারা সে অনুযায়ী দায়িত্ব পালন করবে। আপনাকে বিবেচনা ওই জায়গাটাই করতে হবে। ওইটা না করে আপনি একটা ঐক্যমত করতে চাইলে এটা তো হবে না। কিন্তু কতক জায়গা আছে যে আমরা, যাতে করে কর্তৃত্ববাদ বা ধরেন এই ধরনের স্বৈরাচারী প্রবণতা ফিরে না আসতে পারে, এই ধরনের কতগুলো জায়গায় ঐক্যমত্য হতে পারে কিনা। তা আমার বিবেচনা এই আলোচনা একটা জায়গায় কিন্তু ভালো ঐক্যমত্য হয়েছে। সেটা হচ্ছে পার্লামেন্ট মেম্বার যারা নির্বাচিত হন তারা কিন্তু হ্যাঁ এবং না ভোট দেন, এর বাইরে না। কিন্তু এখানে একটা বলা যায় সব দলই এ ব্যাপারে একমত হয়েছে। আমাদের দল এটা 72 সাল থেকে আমরা ওই পয়েন্ট বলে আসছিলাম যে এমপিরা স্বাধীন থাকবেন, তারা কথা বলতে পারবেন পার্লামেন্টে, কিন্তু 2টা জায়গা ছাড়া, একটা আস্থা ভোট এবং অর্থ বিল। এই 2টা জায়গায় দলের বাইরে যেতে পারবেন না এবং অন্য জায়গায় যেতে পারবেন।
এমনকি ধরুন রাষ্ট্রপতি নির্বাচন, উনিও কিন্তু ওনার মতো ভোট দিতে পারবেন। তাহলে সেইটা একটা অগ্রগতি। স্যার যে 3টা পয়েন্ট বললেন, একটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। না, আমরা তো কমিউনিস্ট পার্টি, আমরা মনে করি জাতীয় সংসদে সংখ্যানুপাতিক নির্বাচনে আসা দরকার। এইবারে কিন্তু এর আগে একটা কথা বলি, আপনি যেটা বলেছিলেন এটা কি সংবিধান রিপ্লেসমেন্ট? নো, সংবিধানের মোটেই রিপ্লেসমেন্ট হবে না। কেউ যদি মনে করে থাকেন আমরা ঘোরতর দ্বিমত করি। এই ক্ষেত্রে যেগুলো ঐক্যমত্য হব এইটা আমরা রেখে দেব আগামী সংসদের জন্য। জাতীয় সংসদেই আলাপ আলোচনা করে নিয়ম অনুযায়ী যা যা করার সেই কাজ করবেন, এর বাইরে কিন্তু কোনো কিছু না। তো সেই জায়গায় ছোট ছোট করে বললো, যে বললাম দ্বিকক্ষের ব্যাপারে হ্যাঁ নানা দ্বিমত আছে। আমি তো, আমাদের সাথে দ্বিমত হচ্ছে আমরা তো সংখ্যানুপাতিক পদ্ধতি চাই, এবং এখানে অনেক দলই মনে করেন যে না এখনই এটা করা দরকার। আবার দ্বিকক্ষ করলে তার নির্বাচন কিভাবে হবে, এই ধরনের পজিশনগুলো আছে। প্রধানমন্ত্রীর বিষয় অন্ততপক্ষে আমাদের দল এই যে 2 মেয়াদের পক্ষে, কারণ আমাদের দলে, এটা আপনি জানেন কিনা জানি না, দেশবাসী অনেকে হয়তো জানেন না, যে আমাদের কেন্দ্রীয় কমিটিতে প্রেসিডেন্ট, সেক্রেটারি কেউ পরপর 2বার বেশি থাকতে পারেন না। এটা আমাদের দলে অনেক দিন আগের এই গঠনতন্ত্র আমরা আমাদের পরিবর্তন করে এই জায়গায় করেছি। সুতরাং ওই জায়গায় হয়তো নানা মত আছে। রাষ্ট্রপতি নির্বাচন, এই জায়গায় একটা জায়গায় কিছুটা ঐক্যমত্য হয়েছে, যে আমাদের যেভাবে লেখা আছে রাষ্ট্রপতি নির্বাচন আমরা ওইটার একটু পরিবর্তন করবো, ওইটুকু ঐক্যমত্য হয়েছে। কিন্তু তারপরে যেমন একটা আছে যে, কারণ এখন এই যে 70 অনুচ্ছেদে ওই বারটা উঠে গেলে, যদি নেক্সট সংসদ উঠায় দেয়, আমি যদি বলছি, তাহলে কিন্তু একজন সংসদ সদস্য দলীয় হয়েও দলীয় প্রার্থীর বাইরেও ভোট দিতে পারেন। তো সেই জায়গায় আলোচনা চলছে আমাদের মধ্যে যে গোপন ব্যালটে করতে পারে। আমরা গোপন ব্যালটের পক্ষে, কিন্তু অনেক দল পক্ষে না। সুতরাং এই ধরনের অনেকের জায়গা আছে। এবং আমি একটু খুব মজা করেই বলি যে ঐক্যমত্য আসাটা এই কারণে করাটা ঠিক না। এটা শুনে রাখেন, আপনার এগুলো তো অনলাইনে আছে, একটু গেলেই দেখবেন। ধরেন কোনো একটা বিষয়ে আমাদের যে সংবিধান সংস্কার কমিটি, তারা যে মত দিচ্ছেন, আমাদের নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিটি তাদের মত অন্যটা। এমনকি দেখা গেল বিচার বিভাগের সংস্কার কমিটির মত আর একটা। এমনকি এর বাইরে ওনারা এবার নতুন একটা আছে নাগরিক সমাজের মত। আমি এটাকে স্বাভাবিক দেখছি, সেটাই তো হওয়া উচিত। সুতরাং আপনি একসাথে এটা ঐক্য করার জায়গাটা চিন্তা করতে পারবেন না। যতটুকু অগ্রগতি এটা জনগণের কাছে তুলে দিতে হবে। আগামী সংসদ নির্বাচন ভালো নির্বাচন করার মধ্য দিয়ে ভালো মানুষকে আনার চেষ্টা করতে হবে। সংসদ তারা জনগণকে সাথে নিয়ে কোনটা করতে পারবে, কখন করবে, সেই ধারায় তারা আগায় যাবে। তাহলে আমি গণতন্ত্রের কথা আবার আসবো। খন্দকার মারুফ হোসেন, এই যে সংস্কার কমিশনগুলো পৃথক পৃথক সংস্কার, রহিন হোসেন প্রিন্স বললেন যে সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন এবং বিচার বিভাগ সংস্কার কমিশন, এই কমিশনগুলো পৃথক পৃথক একই জায়গায় পৃথক পৃথক মতামত দিচ্ছে। আবার নাগরিক সমাজের মতামতেরও কথাও বলা হয়েছে। আপনার দল জাতীয়তাবাদী দল বিএনপি তাদের পক্ষ থেকে তাদের বক্তব্য দিয়েছে। আসলে আপনার কাছে ছোট্ট করে জিজ্ঞাসা, ঐক্যমত্য কতদূর সব কিছু মিলিয়ে? ইতিমধ্যে আমরা দেখেছি 2য় পর্যায়ের যেই জাতীয় ঐক্যমতের কমিশনের মিটিং শুরু হয়েছে। আমাদের দল সহ বিভিন্ন দল সেই মিটিংয়ে অংশগ্রহণ করছে। আমাদের দলের যে বক্তব্য, যে বিষয়গুলোতে আমরা ঐক্যমত হচ্ছি, সেগুলো আমি মনে করি যে এই কমিশন এবং সরকারের সদিচ্ছা থাকলে এই ব্যাপারে দ্রুত আলোচনার ভিত্তিতে আমরা সংস্কারের পর্যায়ে যেতে পারি। আর যেগুলো ঐক্যমত হচ্ছে না, আমাদের দলের আমাদের স্ট্যান্ড হচ্ছে যে আগামীতে যে নির্বাচন, সেই নির্বাচনে জনগণের দ্বারা নির্বাচিত সংসদ আলোচনা করে সেই সংসদের সিদ্ধান্তের ভিত্তিতে অন্যান্য বিষয়গুলো নিয়েও পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তবে আমরা মনে করি যে এই ঐক্যমত কমিশনের একটা জায়গায় আমরা এক হতে চাই, যে আগামীতে যাতে করে বাংলাদেশ ফেসিবাদ মুক্ত, স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ আমরা করতে পারি, যেখানে জনগণ নিজের হাতে ভোট দিয়ে তার নির্বাচিত প্রতিনিধি তারা নির্বাচন করবে। যেই সংসদ হবে জনগণের সংসদ, যেখানে শুধুমাত্র জনগণের আশা আকাঙ্ক্ষার যাতে প্রতিফলন হয়। ইতিমধ্যে যে বিষয়গুলো এসেছে, যে 70 অনুচ্ছেদের ব্যাপারে বিএনপির যেই বক্তব্য, যে আস্থা ভোট, অর্থ বিল এবং দেশে যদি আল্লাহ না করুক কোনো যুদ্ধ অবস্থা হয়, সেই ব্যাপার ছাড়া, 3টা বিষয় ছাড়া যে কোনো বিষয়ই মাননীয় সংসদ সদস্যগণ তাদের বক্তব্য রাখতে পারবেন, তারা ভোট দিতে পারবেন। এক্ষেত্রে বিএনপি, আমি মনে করি যে এখানে বিএনপি এই ব্যাপারে একমত। আর দ্বিকক্ষ বিশিষ্ট যে পার্লামেন্ট, এখানে আমরা মনে করি যে জনগণের দ্বারা নির্বাচিত যেই যদি নিম্ন কক্ষ আমরা ধরি, যেটা বর্তমান জাতীয় সংসদ, সেখানে জনগণের দ্বারা নির্বাচিত যে আসন ভিত্তিক যারা পার্লামেন্টে বসবেন, সেই আসনে যারা সংখ্যাগরিষ্ঠ থাকবেন,
সেই হিসাবে আমি মনে করি উচ্চ কক্ষে মেম্বারশিপ বা রিপ্রেজেন্টেশন থাকা প্রয়োজন। আর প্রধানমন্ত্রীর বিষয়ে আমাদের অত্যন্ত সিনিয়র ব্যক্তি তিনি বললেন যে আমরা মনে করি দলের পক্ষ থেকে যে দুবারের পরে তৃতীয়বার, অর্থাৎ একজন ব্যক্তি যদি দুবার নির্বাচিত হয়, তৃতীয়বার তিনি আর প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারবেন না, তবে চতুর্থ বা পঞ্চমবারে তাকে সুযোগ কেন দিবেন না? একজন ব্যক্তি যদি জনপ্রিয় হয়, তার মাধ্যমে দুবার যদি বাংলাদেশের উন্নয়ন হয় এবং পরবর্তীতে যেই তৃতীয় ব্যক্তি আসবেন তার দ্বারা যদি সেভাবে জনগণ মনে করে যে উন্নয়ন হচ্ছে না, আগে যে 2 বছর 2 টার্ম ছিলেন তার মাধ্যমে উন্নয়ন হচ্ছে, তাহলে আমরা জনগণকে কেন একদম ফুল স্টপ দিয়ে দিব যে তাকে আর পরবর্তীতে নির্বাচিত করা যাবে না? এক্ষেত্রে আমরা মনে করি যে চতুর্থ বা পঞ্চমবার তার যদি জনপ্রিয়তা থাকে সে আবার আসতে পারে। আর রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে আমাদের যেটা বক্তব্য যে 2 কক্ষের যারা সদস্য থাকবেন তারাই কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত হিসাবে, জনগণের রিপ্রেজেন্টেটিভ হিসাবে জনগণের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচন করতে পারেন। তা আমি মনে করি যে জুলাই সনদের বিষয় কিন্তু আমরা এখনো ক্লিয়ার না, এখনো বাংলাদেশের মানুষ কিন্তু আসলে জুলাই সনদ কি জিনিস এটা পরিষ্কার না। তাই আমরা যেহেতু ফেব্রুয়ারি রোজার আগে নির্বাচন চাচ্ছি, তাই দ্রুত সরকারের সদিচ্ছা থাকলে একটা সংস্কার করে আমরা জনগণকে সুযোগ দেই পরবর্তী পার্লামেন্টের মাধ্যমে সংস্কার উন্নয়ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে রহিন হোসেন প্রিন্স। উচ্চ কক্ষে কারা আসবেন? না, একটা তো উচ্চকক্ষ আপনি একটু শুনলেন যে উচ্চকক্ষ আলোচনা নিয়ে কোন দল এটার পক্ষে আছে। আমরা তো বলেছি যে বাংলাদেশের বাস্তবে এটা যার যার ডিবেট চলুক, আমরা ডিবেটটা বন্ধ করতে বলি না। যেমন আমি তো এখানে বলেছি যে বাংলাদেশের বাস্তবতা এখন আমরা প্রয়োজন মনে করছি না, কখনো প্রয়োজন মনে করলে করবে, এমনকি বাংলাদেশে কখনো প্রাদেশিক সরকারেরও যদি বিবেচনার দরকার হয় তখন চিন্তা করা যাবে, কিন্তু এখন আমরা প্রয়োজনে মনে করছি না। আমি সেটাও এখানে সে আলোচনা আমি বাড়তি করতে চাই না। সুতরাং যেহেতু আমরা মনে করিনি, এই কারণে উচ্চকক্ষ কারা কারা আসবে না আসবে সেইটা নিয়েও আমরা মত দিতে চাই না। কিন্তু আপনার ইন্টারেস্ট থেকে এটা বলতে পারি যে ওইখানে যে তর্ক বিতর্কের আলোচনায় এটার সমাধান কিছু হয়নি। মানে যারা উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ চান তারাও নিজেরা নিশ্চিত করতে বলতে পারেন না এই যে উচ্চকক্ষে কারা যাবেন। যেমন ধরেন 2-3টা মত আছে, এটা আমি ইন্টারেস্টের জন্য কথাটা খালি বলি, যে জাতীয় সংসদ নির্বাচনে ভোট যেগুলো পাবে যারা, সেই ভোটের অনুপাতে যদি ওইটা 100 জনের হয় তাহলে সেই অনুযায়ী সিলেক্ট করা হবে। আবার মত আছে যে না, ওইটার মধ্যে কিছু পার্সেন্ট হবে ওইটার ভিত্তিতে, কিছু পার্সেন্ট হবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, কিছু পার্সেন্ট অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গকে। এই আবার উচ্চকক্ষ চান অনেক দিন ধরে যারা চান, প্রায় একেবারেই ধরেন মুক্তিযুদ্ধের পর থেকে, তাদের পজিশনটা ডিফারেন্ট, যে উচ্চকক্ষ মানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়েই করা হোক এই ধরনের। সুতরাং উচ্চকক্ষের ডিবেটের কোনো সমাধান নাই, হয়নি। যারা এটা চাচ্ছেন তাদের মধ্যেও নানা মত। আমরা মনে করি যে বাংলাদেশে আমি যে পার্লামেন্টটা চাই, কারণ বাংলাদেশ তার বাস্তবতা বিবেচনা করতে হবে, অর্থ বিবেচনা করতে হবে, স্থানীয় সরকারকে শক্তিশালী আগে করে ফেলানো দরকার, এবং পার্লামেন্ট মেম্বাররা আইন প্রণয়ন এবং রাষ্ট্রযন্ত্রের রক্ষণাবেক্ষণের কাজটাই প্রধানত করবে। এটা যদি করতে পারি, আর এই ভালো নির্বাচন কথা বলেছেন যে সংসদ সদস্য যারা হবেন তারা নির্বাহী বিভাগকে প্রভাবিত করবেন না। সংসদ সদস্য যারা হবেন তাদের দায়িত্বটা কি? আপনি যদি সংবিধান এখন আপনি অনলাইনে দেখেন, প্রধান কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, স্থানীয় উন্নয়নে কিন্তু তাদের ওইভাবে ভূমিকা রাখার কথা। বাস্তবতা কি বলে? বাস্তবতা তো উল্টা। এখন যার জন্য আবার দেখবেন আমাদের স্থানীয় সরকার আছে, আমরা বলেছি সংস্কার তো এখানে আগে করতে হবে, স্থানীয় সরকারকে ক্ষমতায়ন করে দিতে হবে, আর আইন প্রণয়নের জন্য রক্ষণাবেক্ষণ করতে হবে। এবং যারা সংসদ সদস্য হন তারা যদি এই দায়িত্ব পালন করেন, ব্যবসা বাণিজ্য জন্য কিছু করতে পারবেন না, বোঝার জন্য বলি, তারা তাদের মেধা খাটিয়ে এই কাজ করবেন, তাহলে দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। বরঞ্চ সংস্কারের ওই জায়গাটা যাওয়া দরকার। কিন্তু সেই আলোচনা আমরা ক্ষোভের সাথে ওইখানেই বলেছি বলে আমি রিপিট করছি, বলেছি এই আলোচনাগুলো তো করছেন না। একটা ওই যে উনি বললেন, খুবই কারেক্টলি বলেছেন, যে একটা নির্বাচিত সরকার, নির্বাচিত ধারাটাই তো হচ্ছে সংস্কারের অন্যতম বক্তব্য। তাহলে একটা ভোট হইতে হবে যাতে টাকার উপরে নির্ভর করতে হবে না, ভোট হইতে হবে পেশি শক্তির উপরে নির্ভর করবেন না, ভোট হইতে হবে ভয়ের উপরে নির্ভর করবে না, ভোট হইতে হবে সাম্প্রদায়িক আন্দোলন প্রচারের উপরে নির্ভর করবে না, ভোট হইতে হবে কোনো প্রশাসনিক ম্যানিপুলেশন হবে না। সেই আলোচনায় কিন্তু আমরা যেতে পারিনি। আমাদের কাছে এটা আমাদের মত যে অনেক আগে ওনারা ঘোরার আগে গাড়ি জুড়ে দেওয়ার কথা বলছেন, যার জন্য দেখবেন যে হয় অর্ধেক ঐক্যমত্য হচ্ছে, অর্ধেক ঐক্যমত্য হচ্ছে না। যেমন প্রসঙ্গক্রমে খালি আমি একটু রেসপন্স করি, ধরুন রাষ্ট্রপতি নিয়ে কথাটা আমি এখানে বললাম,
আপনি বলেন, আমরা ওইখানে আলোচনা করেছিলাম বলেই কিছুটা ধামাচাপা দিয়ে আবার নতুন আলোচনা হয়েছে। আমরা তখন আলোচনা করলাম যে রাষ্ট্রপতির যে ভোট নিয়ে আলোচনা হচ্ছে, তাহলে তো আগে আলোচনা হওয়া দরকার রাষ্ট্রপতি তার ক্ষমতা কতটুক থাকবে, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য কি হবে, ওইটা করার উপরে নির্ভর করে না আমি মানে ইসের জায়গায় যাব। কিন্তু আমি বললাম যে অনেক সময় আমি জানি না, আমি ভুল শব্দটা ইউজ করতে চাচ্ছিলাম না, কিন্তু এটা হয় কি কোনো কোনো গ্রুপ মনে করছে পরস্পর একটা আলোচনা করলাম, আলোচনা করে হয়ে গেল। এটা তো এত সহজ বিষয় না, এটা শাসনতান্ত্রিক বিষয়, দীর্ঘ অভিজ্ঞতার বিষয়, এবং খালি অন্য দেশ পৃথিবীতে কি আছে দেখলে হবে না, আমার দেশ বাস্তবতা মানুষকে তৈরি করার বিষয়, এটা ব্যাপক আলাপ আলোচনা করে সময় নিয়ে করার ব্যাপার। আমি সেইখানে সহজ সমাধান দেখি, যতটুকু ঐক্যমত্য হলাম ভালো কথা, কারণ অভিজ্ঞতার আলোকে ঐক্যমত্য হয়েছে, এটা কিন্তু মানুষের সামনে আসেনি কতটুকু হয়েছে, এটাই তো প্রবলেম। ওই এটা বললাম যে এই যে প্রচারের সমস্যাটা হচ্ছে বলে এটা হচ্ছে, ওই যে আমি তো বললাম 70 হচ্ছে যে ঐক্যমত্য হয়েছে। আপনি আরেকটা শুনে রাখেন, ইন্টারেস্টিং খবর দেই আপনাকে, নারী আসন 100 বাড়ানোর ব্যাপারে শেষমেশ সবাই একমত, কিন্তু সরাসরি ভোটের ব্যাপারে একমত না। এইটা শোনার পরে আমি শোনেন একটু না বললে পারছি না, একজন সিনিয়র নারী নেত্রী তিনি আমাকে ফোন করলেন ওই দিন, বললেন যে আপনারা যে কি করলেন। আমি যখন বললাম তো বলে যে ভাই একটা ওপিনিয়ন বলি আপনাদের, বলেন। কয় যে শোনেন, এটা করেন না, আমরা দীর্ঘদিন ধরে নারী আসন বৃদ্ধির জন্য আন্দোলন করি, কিন্তু আপনি যদি সরাসরি ভোট না করতে পারেন তাহলে এখন ধরেন আপনি ক্ষমতায় গেলেন, আপনি 50 জন নিজের আত্মীয় স্বজন ছেলে মানে মেয়েটে বউ বন্যদেরকে দেবেন, তখন 100 জনকে দেবেন, আরেক ধরনের 100 জন অলঙ্কার হবে। তো ওইটা না করাই ভালো, যদি আপনারা সরাসরি নির্বাচনের ব্যবস্থা করতে পারেন তখন করেন, নাহলে করেন না। এখন ধরেন এটা তো সমাধান এত সহজ হবে না, যার জন্য আমরা বলেছি যতটুকু ঐক্যমত করব বাকিগুলো আলোচনার জন্য আমরা ছুড়ে দেই জনগণের কাছে, তাহলে জনগণের মত গঠন হোক, নির্বাচিত পার্লামেন্ট তারা যেটা করতে চায় জনগণকে আস্থায় নিয়ে তখন আগাবে, তখন আবার রাজনৈতিক দলগুলো আলোচনা করব। অন্তত পক্ষে এই কালচারটা যেবার তৈরি হলে এটাকে আমি পজিটিভ দেখি। ধরুন উদাহরণ দিই, যে কোনো দল ক্ষমতায় গেল, হয়তো পার্লামেন্টে অনেকে গেল না, কিন্তু যদি ওই দল মনে করে যে পার্লামেন্টে না গেলেও আমি একটা জিনিস গ্রহণ করা এবং বাস্তবায়ন করার জন্য আমি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে তারা তো কথা বলতে পারে, এই ধারাটা যদি চালু করতে পারি তাহলে সেটাও একটা অগ্রগতি। এইবার আলোচনার মধ্য দিয়ে আমি এই অগ্রগতিটুকু হলেও সেটাই যথেষ্ট মনে করি। আর একটা কথা, শেষ কথাটা এই পয়েন্টে বলি, আপনি কালকেই সব কিছু ভালো পাবেন, গণতন্ত্র কালকেই টেকসই হবে, এটা ভুল বিবেচনা। কারণ দীর্ঘ গণতান্ত্রিক শাসনে আমরা আছি, মানুষ ভোট দিতে পারে না। আপনি এই ধারাটা নিয়ে আসেন, অন্ততপক্ষে স্বচ্ছতা, জবাবদিহিতা, জনগণের অংশগ্রহণ আর ভোটাধিকার নিশ্চিত করার ধারে আমরা যাই। এই ধারাটা যদি কিছুদিন চালু করতে পারি, আর যদি অর্থনৈতিক দুর্বৃত্তায়নটা রুখে দাঁড়াতে পারি, তাহলে হয়তোবা একটা সময়ের পরে আমরা গণতন্ত্রের পথে আগাতে পারব। ধন্যবাদ রহিন হোসেন প্রিন্স। খন্দকার মারুফ হোসেন, গণতন্ত্রের পথে এগুতে এখন যারা কাজ করছেন, যে স্টেক হোল্ডারগুলো কথা বলছেন, বা রাজনৈতিক দলগুলো এবং সুশীল সমাজের প্রতিনিধিরাও কথা বলছেন, ঐক্যমত্য কমিশনের কথা বলছে, গণতন্ত্রের অভিযাত্রায় যেতে আর কি কি করণীয় আছে বা কি করা হয়নি? আমি মনে করি যে এই যে একটি আলোচনার সিস্টেম আমরা শুরু করলাম, বিগত সময় কিন্তু আমরা দেখেছি যে অনেক ডায়ালগ হয়েছে কিন্তু ফলপ্রসূ কিছু আমরা পাইনি। বিগত সময় অনেক ডায়ালগ বাংলাদেশে হয়েছে, তবে এটি মনে করি যে গণতন্ত্রের জন্য একটা সুবাতাস যে রাজনৈতিক দলগুলো বসে বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন। দর্শক থাকুন আমাদের সাথে চ্যানেলের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। জি বলুন। রাজনৈতিক দলগুলো আলোচনা করছেন, সকল জায়গায় যে একমত হবেন তা কিন্তু নয়। সবাই যদি সকল ক্ষেত্রে একমত হয়ে যায় তাহলে ভিন্ন মতের রাজনীতির এখানে আমাদের চর্চা কোথায়? যেমন একটি বিষয় এসেছে যে 100 আসনে নারীদের নির্বাচনের কথা, এখন কেউ এটাতে একমত হচ্ছেন, কেউ দ্বিমত হচ্ছেন, কিন্তু এটা তো একটা আমি মনে করি যে একটা পজিটিভ দিক। এক সময় 30টা আসন ছিল, সেখানে 45টা 50টা, এখন 100 জন নারী সংসদ সদস্য আমরা পার্লামেন্টে আমরা যে কোনো পন্থায় নির্বাচিত করে পার্লামেন্টে আনছি, এটাও কিন্তু একটা নতুন দিগন্ত বলে মনে করি। এখন ভোটের মাধ্যমে সরাসরি হবেন কি হবেন না এক্ষেত্রে বিতর্ক থাকতে পারে, কিন্তু অনেক নারী কিন্তু আমার বিশ্বাস এবার সরাসরি নির্বাচন করবেন। জনগণ যদি মনে করে যে যে নারী সংসদ সদস্য হিসাবে ক্যান্ডিডেট হচ্ছেন, জনগণ চাইলে তিনি কিন্তু সরাসরি ভোটেই কিন্তু সদস্য হতে পারেন। এখানে কিন্তু আমাদের সংবিধানে কোথাও বলা নাই যে পুরুষ শুধু ক্যান্ডিডেট হবেন, মহিলা হতে পারবেন না, এরকম কোনো কথা নেই। যে কোনো নাগরিক তিনি ভোটে দাঁড়াতে পারেন। আর 100 জনের যদি আমাদের ঐক্যমত হয়, তাহলে যদি সেটাই আমরা একমত হই, পরবর্তী পার্লামেন্টে কিন্তু পার্লামেন্টের সদস্যরা জনগণের সাথে, যারা পার্লামেন্টে আসবেন না তাদের সাথে আলোচনা করে আরও
দীর্ঘমেয়াদী সংস্কার হতে হবে। সংস্কার কিন্তু একটা চলমান প্রক্রিয়া। আমি অমুক দিনক্ষণ ঠিক করে বলে দিতে পারবো না যে এই দিনের পরে বাংলাদেশে কোনো সংস্কারের প্রয়োজন নেই। এটা যুগের সাথে আমরা সংস্কারে যেতে পারি। আর এই যে গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠা করতে হলে আমি মনে করি যে আমরা যে বিগত সময়ে যে দুর্বৃত্তায়ন দেখেছি, টাকার খেলা দেখেছি, আমরা পেশি শক্তির মাধ্যমে বিগত পার্লামেন্ট ইলেকশন করে দেখেছি, বিশেষ করে গত 15 বছর, যে 14, 18, 24 কেউ বাংলাদেশের মানুষ ভোট দিতে পেরেছে কিনা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না। ভোটের যে সিস্টেম এটা আমাদের ফিরিয়ে আনতে হবে। ব্যালট পেপার নেব, নিয়ে একটা গোপন ঘরে ভোট দেব। আমি যেমন দেখেছি গত নির্বাচনে আমি ভোট দিতে গিয়েছিলাম, বলেছে যে টেবিলে ভোট দেন। টেবিলে ভোট দেওয়ার সিস্টেম, এগুলো থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে। আমি কাকে ভোট দেব সেটা আমার ব্যক্তিগত আমার ইচ্ছা। এটা কোনো ব্যক্তি, কোনো দলের, কোনো গোত্রের ইচ্ছা অনুযায়ী আমি টেবিলে দিব বা আমি ভোট দিতে গিয়ে বলবো যে আপনার ভোট হয়ে গেছে, আপনারা আশা লাগবে না। এই যে সংস্কৃতি গত 15 বছর যে ভোটের যেই অবস্থাটা গত ফেসিস্ট সরকার নষ্ট করেছে, এ থেকে বেরিয়ে আসতে হলে আমাদের মধ্যে পরমতের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকতে হবে। একটি মাইনরিটি দলের একটা বক্তব্য আমি যদি মনে করি যে অবশ্যই সেটা সমাজের জন্য, রাষ্ট্রের জন্য প্রয়োজন, আমি মনে করি সেটাকে গ্রহণ করা উচিত। শুধুমাত্র সেই দলের সেভাবে রিপ্রেজেন্টেশন নেই বলে আমি এটা গ্রহণ করব না। এই সংস্কৃতি থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসা উচিত। যদি আমরা প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাদের মধ্যে অবশ্যই পরমতের প্রতি আস্থা এবং অন্য মতের ব্যক্তিকে কথা বলার সুযোগ দেওয়া, যেটা কিন্তু আমরা বিগত সময় দেখি নেই। তাহলে আমি মনে করি আস্তে আস্তে আমরা একটা প্ল্যাটফর্মে যাব যেখান থেকে আমি মনে করি যে আমরা যেটি বিদেশে, বিশেষ করে আমরা যদি বলি ওয়েস্টমিনিস্টার সিস্টেম বা আদার সিস্টেমে যে গণতন্ত্র আমরা দেখি, সেই পর্যায়ে যেতে সময় লাগলেও আমরা ইনশাআল্লাহ একদিন পৌঁছতে পারবো। ধন্যবাদ আপনাকে। রহিন হোসেন, প্লিজ আপনাকে দিয়ে শেষ করতে চাই। রোববার যে বৈঠক হবে সেই বৈঠক কি এই ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের আলোচনা শেষ করতে পারবে বলে মনে হয় আপনার? না, প্রথমে আমি মনে করি ওই বিবেচনাটা ভুল। আপনি শেষ করার কথা চিন্তাটাই প্রথম আমার বিবেচনায় কারেক্ট না, এটা একটু মনে রাখা দরকার। আচ্ছা, আর একটা কথা একটু ছোট্ট বাড়তি বলে আমি ওই জায়গায় আসি। দেখেন, হয়তো এই যে নির্বাচন কমিশনের কথাগুলো আমরা ঐকমত্য কমিশনের কথা বলছি, ওনারা তো 11টা সংস্কারের প্রস্তাব দিয়েছেন। তার মধ্যে আলোচনা ওনারা আমাদের সাথে শুরু করেছিলেন কিন্তু 5টা সংস্কারের কিছু প্রশ্ন নিয়ে, আমার বিবেচনায় 1/3ও না, অনেক কমটা নিয়ে। তার মধ্যে দিয়ে ওনারা নিজেরাই বুঝেছেন কিছু তো ঐকমত্য অলরেডি হয়ে গেছে, যেটা কিন্তু ইমপ্লিমেন্ট করার মধ্যে আমরা যেতে পারি। যেমন ধরেন জনপ্রশাসন, বিচার, দুদকের বিষয়টা, ওকে, সেইটা ঠিক আছে। কিন্তু ওনারা হয়তো আমাদের শাসন কাঠামোর জন্য, শাসন ব্যবস্থার জন্য কারোর হয়তো মনে হতে পারে এটাই হচ্ছে আমাদের কর্তৃত্ববাদকে প্রতিহত করার জন্য। এটা নিয়ে নানা মত আমাদের আছে, সেই জন্য ওনারা কতগুলো প্রশ্ন এনেছেন। আমার ধারণা যে যেমন 70 অনুচ্ছেদের কতগুলো পয়েন্টে আমরা একমত হলাম। যেমন আমি বোঝার জন্য বলি, যেমন ওই ভাই উনি কারেক্টলি বললেন যে 2টা পয়েন্টের কথা বলছেন, কিন্তু আরেকটা পয়েন্ট বলছে, খেয়াল করেন। ওই পয়েন্টে কিন্তু যে কোনো কারণে হোক না কেন সব দল একমত হয়নি, কিন্তু এখানে বিএনপির প্রতিনিধি খুবই আমি দেখলাম যে আর্টফুলি তিনি বললেন যে আমরা তো এটা করব, আমরা যদি ক্ষমতায় যাই তা আমি তো আমার ম্যানিফেস্টো দেবো, তাই এটা আমাদের লিখে রাখেন। না হলে আমি যখন বলবো যে 2টা ঐকমত্যের পরে এক্সট্রা এটা করতে চাই, আপনারা না আমাদের বিরুদ্ধে বলবেন যে আপনারা তো ঐকমত্য ছিলেন না। তা আমি সাথে সাথে বললাম যে কেন এটা হবে, এটা তো হওয়ার তো কোনো কারণ নেই। আমরা যতটুকু ঐকমত্য হচ্ছি তার বাইরে তো আমার আরও কি সেটা আমি নির্বাচনী ম্যানিফেস্টোতে ঘোষণা করব, এবং অবশ্যই সেটা আমি করব। এই তারপরে সবাই একমত হলো যে না, ওটা বলা হলো যে বিএনপির প্রতিনিধি যখন বললেন যে না ঠিক আছে, দরকার হলে ওটা লেখা থাকবে যে এটা বিএনপির পজিশন, তা আমি এইটাকেই পজিটিভ দেখতে চাই। সুতরাং ধরেন যদি আমরা এরকম মনে করি যে অধিকাংশ দলের মত হিসাবে ওনারা যদি বলেন যে XYZ অধিকাংশ দলের মত এবং দল এর বিরুদ্ধে এই পজিশন, তারা মনে করে এই কারণে না, এবং উভয় দলই এগুলো কিন্তু যা আমরা করছি এটা তো কালকের জন্য করছি না, কালকে এটা কিন্তু হবে না। এইটা হবে নির্বাচিত সংসদ, যদি সংবিধান সংশোধন করতে হয়, অন্য কাজ করতে হয়, তখন তারা করবে, এটাকে মনে রাখতে হবে। এইটা না হলে কিন্তু আমরা এই আলোচনার মধ্যেও যাইতাম না, ওইটা করবে। সুতরাং যতটুকু ঐকমত্য হয় সেটা যদি লেখা থাকে, আর কোন দলের কি মত সেটা আগামীতে প্রচারের মধ্য দিয়ে জনগণের উপরে ছেড়ে দিতে হবে। এবং আমরা যে ধারায় আলোচনা চলছি, এই আলাপ আলোচনার ধারা গণতন্ত্রের জন্য আমরা মনে করি খুবই হেলদি, এই ধারা অব্যাহত রাখা দরকার, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। এবং সব দল আমরা সহনশীলতার সাথে
একেবারে যার যার যুক্তি তর্ক বিবেচনা করেই আমরা যদি এই পথে আগাতে পারি সেইটা অনেক বেশি পজিটিভ বলে আমিও ব্যক্তিগতভাবে মনে করি। ধন্যবাদ রুহিন হোসেন প্রিন্স, খন্দকার মারুফ হোসেন, আপনাকে ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেওয়ার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সে অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।